গল্পের এই পর্যায়ে আমরা মূল রেজিস্ট্রেশন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। রিওকে তার সামনের ক্রিস্টাল ডিভাইসটিতে হাত রাখতে বলা হয়। যেই সে ক্রিস্টালে হাত রাখে, এটি তার বায়োমেট্রিক স্ক্যান করে ফেলে এবং সেই ডেটা ওপরে রাখা মেটাল প্লেটে আপলোড করে দেয়, যার সাথে সাথেই তার গিল্ড কার্ডে পরিণত হয়। মিনা আনুষ্ঠানিকভাবে গিল্ডের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য রিওকে অভিনন্দন জানায়। এরপর তারা অফিস থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পরেই এবেল তাকে এসকর্ট করে আনার পারিশ্রমিক হিসেবে কিছু জামাকাপড় এবং একটি জাদুদণ্ড বা স্টাফ কিনে দেওয়ার জন্য শহরের ভ্রমণে নিয়ে যায়। রিও নতুন জামাকাপড় পেয়ে খুশি হয়, কিন্তু স্টাফের ব্যাপারে সে একটু কৌতূহলী ছিল। এবেল বলে যে সব জাদুঘরেরই একটি স্টাফ প্রয়োজন, কিন্তু রিও উত্তর দেয় যে সে কোনো সরঞ্জাম ছাড়াই দিব্যি জাদু ব্যবহার করতে পারে। সে আরও যোগ করে যে হাতাহাতি লড়াইয়ের সময় সে সোর্ড ব্যবহার করে, তাই স্টাফ তার খুব একটা কাজে আসবে না। এই কথা শুনে এবেল অবাক হয়, আর সে আরও বেশি চমকে যায় যখন রিও তাকে জানায় যে তার কাছে থাকা ছোট ছুরিটি আসলে তার সোর্ড। যাই হোক, রিও তাকে জানায় যে জামাকাপড় বা স্টাফের চেয়ে তার বেশি প্রয়োজন এই জগৎ সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য। শীঘ্রই সে জানতে পারে যে এই জগতের সময়, দিন, সপ্তাহ এবং মাস ঠিক পৃথিবীর মতোই, এমনকি তারা পরিমাপের জন্য মেট্রিক সিস্টেম ব্যবহার করে। এখন সে নিশ্চিত যে অনেক আগে পৃথিবী থেকে কেউ এই জগতে এসেছিল এবং নিয়মকানুন বদলে দিয়েছে, যার কারণেই এখানে এত পরিচিত জিনিস দেখা যায়। ঠিক তখনই রিওর কেনাকাটার বিল মিটিয়ে এবেল দোকান থেকে ফিরে আসে। সে জানায় যে দিনের প্রধান ইভেন্ট এখনও বাকি। সে রিওকে একটি বিশাল সরাইখানায় নিয়ে যায়, যেখানে তার গিল্ডের সব বন্ধুরা রিওর নিরাপদ ফিরে আসা উদযাপন করতে উপস্থিত ছিল। তারা সারা রাত পার্টি করে। পরের দিন সকালে মিনা এসে রিওকে উদ্ধার করে এবং তাকে তার থাকার জায়গা দেখাতে নিয়ে যায়। সে তাকে এমন একটি রুমে নিয়ে যায় যেখানে আগে থেকেই দুজন নতুন অ্যাডভেঞ্চারের থাকছিল। বাদামি চুলের ছেলেটি নিজের পরিচয় দেয় নীলস হিসেবে, আর স্বর্ণাকেশী ছেলেটির নাম ইডো। তারা রিওকে স্বাগত জানায়। নিনা চলে যাওয়ার পর নীলস বলতে শুরু করে যে সে নিনাকে কতটা পছন্দ করে। ইডো তাকে নিজের সীমার বাইরের মেয়েদের নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করতে বলে। তারপর সে রিওর সাথে গিল্ডের থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে গল্প শুরু করে। হঠাৎ নিনা আরেকজন নতুন রেজিস্টার্ড অ্যাডভেঞ্চারকে নিয়ে ফিরে আসে, যে ভয়ে ভয়ে নিজের পরিচয় দেয় আমন হিসেবে। শীঘ্রই এই চার ছেলের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। কিছুদিন পর রিও এবং অ্যামন তাদের ডানজন এক্সপ্লোরেশনের ওপর ক্র্যাশ কোর্স শেষ করে। তাদের শিক্ষক জানান যে বিকেলে তারা ডানজনের প্রথম লেভেলে প্রবেশ করবে। ডানজনে যাওয়ার কথা শুনে অ্যামনকে বেশ চিন্তিত দেখাচ্ছিল, কিন্তু রিও তাকে শান্ত হতে বলে, কারণ এখন বেশি উত্তেজিত হলে ডানজনে পৌঁছাতে পৌঁছাতে সে ক্লান্ত হয়ে পড়বে। ইনস্ট্রাক্টর প্রশ্ন করার সুযোগ দিলে রিও জানতে চায় যে তারা আগে ক্লিয়ার করা ফ্লোরগুলোতে নিমিষেই ট্র্যাভেল করতে পারবে কিনা। এই প্রশ্ন শুনে ইনস্ট্রাক্টর ইমপ্রেসড হন, কারণ কেবল অভিজ্ঞ অ্যাডভেঞ্চারাররাই এই ব্যাপারে জানে। তিনি বলেন, দক্ষিণে কিছু ডানজেন আছে যেখানে চেক পয়েন্টগুলোর মধ্যে টেলিপোর্ট করা যায়, কিন্তু এই শহরের ডানজেনে এমন ব্যবস্থা নেই। এরপর ইনস্ট্রাক্টর সব ছাত্রদের শহরের মাঝখানে অবস্থিত ডানজেনে নিয়ে যান। তিনি ব্যাখ্যা করেন যে শহরটি আসলে এই ডানজেনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। প্রতি কয়েক বছর পরপর ডানজেনে মনস্টারের সংখ্যা হঠাৎ বেড়ে যায় এবং মাঝে মাঝে তারা ওপরে চলে আসে। চারপাশের দেয়াল সাধারণ মানুষকে রক্ষা করে, তবে তিনি নতুনদের আশ্বস্ত করেন যে এখন বড় কোনো মনস্টার ওয়েভ আসার সম্ভাবনা নেই। শীঘ্রই তারা ডানজেনের প্রথম ফ্লোরে পৌঁছায়, যা একটি সেফ জোন। ইনস্ট্রাক্টর সবাইকে আশেপাশে ঘোরার অনুমতি দেন, কিন্তু প্রবেশপথের কাছে থাকতে বলেন। রিও এবং অ্যামন জুটি বাঁধে। শীঘ্রই রিও বুঝতে পারে একটি মনস্টার তাদের দিকে আসছে। সে অ্যামনকে প্রস্তুত হতে বলে এবং নিজে মনস্টারটিকে আটকে রাখার প্ল্যান করে। কিছুক্ষণ পর একটি বিশাল পোকা বা অ্যান্ট সেখানে আসে, যা রিও বইয়ে পড়া সোলজার অ্যান্ট হিসেবে চিনতে পারে। রিও তার আইসিকল ল্যান্সেস বা বরফের বর্ষা দিয়ে পোকাটিকে মাটির সাথে গেঁথে ফেলে এবং অ্যামনকে ঘাড়ে আঘাত করতে বলে। অ্যামন সহজেই সেটির ঘাড় কেটে ফেলে এবং তার প্রথম কিল বা ফার্স্ট কিল সম্পন্ন করে। এতে সে খুব খুশি হয় এবং রিও ট্রফি হিসেবে সেই পোকার ম্যাজিক স্টোন সংগ্রহ করে। পরে রুমমেটদের সাথে ডিনারের সময় সবাই তাদের প্রথম জয়ের গল্প শুনে বেশ ইমপ্রেসড হয়। অ্যামন স্বীকার করে যে রিওই সব কাজ করেছে, সে শুধু শেষ আঘাতটা করেছে। সে আগামীকাল আবার ডানজনে যেতে চায়, কিন্তু একা যেতে ভয় পাচ্ছে। রিও তার সাথে যেতে রাজি হয় কারণ সে প্রথম ফ্লোরে মনস্টার থাকার ব্যাপারটা নিয়ে চিন্তিত, যদিও ইনস্ট্রাক্টর বলেছিল সেখানে কিছু নেই। ইদো জানায় যে ইদানিং প্রথম ও দ্বিতীয় ফ্লোরে সোলজার অ্যান্ট দেখা যাচ্ছে এবং ছেলেরা এর কারণ বুঝতে পারছে না। ঠিক তখনই এবেল সেখানে উপস্থিত হয় এবং জানায় যে এই পিঁপড়েরা মাটি খুঁড়ে ওপরে উঠে আসতে পারে। শহরের সবচেয়ে বিখ্যাত অ্যাডভেঞ্চারারকে এত কাছে দেখে ছেলেরা চমকে যায়। রিও অবশ্য বন্ধুর সাথে স্বাভাবিকভাবেই কথা বলে। এবেল তখন ছেলেদের অনুরোধ করে রিওর খেয়াল রাখতে,
কারণ তার সাধারণ জ্ঞানের একটু অভাব আছে। নিলস তখন দাঁড়িয়ে এবেলকে স্যালুট করে এবং জানায় যে সে তার আইডল এবং একদিন তার মতোই হতে চায়। এবেল তার সাথে হাত মেলায় এবং কঠোর পরিশ্রম করার উপদেশ দেয়। তবে মনে রাখতে হবে, বেঁচে থাকাটাই প্রথম প্রাধান্য। রিও জানতে চায় এবেল এত রাতে এখানে কি করছে। এবেল জানায় সে মাত্রই মিশন থেকে ফিরেছে। তখনই তার দলের মেয়েরা সেখানে আসে এবং গিল্ড মাস্টারের কাছে রিপোর্ট না করে এখানে আড্ডা দেওয়ার জন্য এবেলকে বকাঝকা শুরু করে। লিন নামের মেয়েটি বিশালদেহী ওয়ারেনকে দিয়ে এবেলকে বাচ্চার মতো পিঠে তুলে জোর করে নিয়ে যায়। যাওয়ার সময় লিন হিংসুটে চোখে রিওর দিকে তাকিয়ে থাকে। রিও একটু নার্ভাস হয়ে কারণ জানতে চায়। প্রিস্টেস লেয়া তখন পরিস্থিতির জন্য ক্ষমা চায়। তারা চলে যাওয়ার পর আইডো এবং নিলস তাদের নিয়ে মাতামাতি শুরু করে, কিন্তু রিও বোঝে না এই একদল জোকারের মধ্যে ইমপ্রেসড হওয়ার কি আছে। এদিকে রিয়া লিনকে বকা দেয় রিওর দিকে ওভাবে তাকানোর জন্য। লিন জানায় যে এবেল সবসময় রিওর ম্যাজিক স্কিলের প্রশংসা করে, তাই সে কৌতূহলী। রিয়াও স্বীকার করে সেও কৌতূহলী। এবেল তাদের বলে যে শীঘ্রই তারা রিওর আসল দক্ষতা দেখতে পাবে। পরের দিন রিও এবং অ্যামন আবার ডানজানে যায়। এবার তারা কিছু মনস্টার ডগের মুখোমুখি হয়। রিও বরফের জাদুদণ্ড দিয়ে তাদের আটকে রাখে এবং অ্যামন তলোয়ার দিয়ে বেশ কয়েকটিকে খতম করে। বিরতির সময় রিও লক্ষ্য করে যে অ্যামনের তলোয়ার চালানোর ধরন তাকে এবেলের কথা মনে করিয়ে দিচ্ছে। কথা বলে জানা যায় তারা সম্ভবত একই ওস্তাদের কাছ থেকে শিখেছে। রিও তাকে কিছু পরামর্শ দেয় এবং জানায় যে এবেলের মতো প্রতিভাবানরাও প্রতিদিন কঠোর অনুশীলন করে। এতে অ্যামন বেশ মোটিভেটেড হয় এবং শক্তিশালী হওয়ার প্রতিজ্ঞা করে। পরদিন রিও লাইব্রেরিতে যায়, যা তার কল্পনার চেয়েও অনেক বড় ছিল। সে অ্যালকেমি বা রসায়নবিদ্যার বই খুঁজতে যায়, কিন্তু এত অপশান দেখে বিভ্রান্ত হয়ে বাইরে বাতাস খেতে বের হয়। হঠাৎ শহরের আকাশ অন্ধকার হয়ে যায় এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হয়। রিও কোনো প্রোটেকশন ছাড়াই সেদিকে তাকিয়ে থাকে, যেন চোখ নষ্ট হওয়ার ভয় নেই। 1 সেকেন্ড পরেই সে বুঝতে পারে কিছু একটা গরমিল আছে। আশেপাশের সব মানুষ উধাও হয়ে গেছে, পরিবেশটা অন্যরকম লাগছে এবং হঠাৎ সে পেছন থেকে একটি আক্রমণের উপস্থিতি টের পায়। সে দ্রুত বরফের দেয়াল তৈরি করে সেই আগুনের গোলা আটকে দেয়। সে অবাক হয়ে দেখে একজন দুর্ধর্ষ ডিমন নারী তার দিকে এগিয়ে আসছে, যার হাঁটার স্টাইল পুরো অ্যাকশন মুভির মতো। এই অদ্ভুত স্পেসে একজন মানুষকে দেখে সে বেশ মজা পায় এবং তাকে হারিয়ে আনন্দ করার সিদ্ধান্ত নেয়। রিও বুঝতে পারে সে এখন একটি শক্তিশালী ডিমনের মুখোমুখি এবং এই জগৎ থেকে পালানো অসম্ভব। তাই রিও লড়াই করার সিদ্ধান্ত নেয়। ডিমনটি বিশাল ফায়ার স্টর্ম বা অগ্নিঝড় দিয়ে আক্রমণ করে, কিন্তু রিও বরফের ঢাল দিয়ে তা আটকে দেয়। এরপর ডিমন অদৃশ্য বাতাসের জাদুকরি বুলেট মারে, যা রিওর ঢাল ভেদ করে, কিন্তু তার আর্মার তাকে বাঁচিয়ে দেয়। ডিমন অবাক হয় যে মানুষের আর্মার কিভাবে তার আক্রমণ ঠেকালো। ভালো করে দেখে সে বোঝে রিও আসলে ফেয়ারি কিংস রোব পরে আছে। তাই সে জাদু বাদ দিয়ে তলোয়ার দিয়ে তাকে কাটার সিদ্ধান্ত নেয়। রিও তার বরফের তলোয়ার বের করে এবং আক্রমণ প্রতিহত করে। ডিমনটি অসম্ভব দ্রুত গতিতে তাকে কোণঠাসা করতে থাকে এবং একটি মারাত্মক আঘাত প্রায় রিওর বুকে লাগতে যাচ্ছিল। রিও শত শত আইসিকল ল্যান্স দিয়ে পাল্টা আক্রমণ করে, কিন্তু ডিমন বাতাসের জাদুকরী শক্তি ব্যবহার করে সব এড়িয়ে যায়। সে খেয়ালই করে না যে সূর্যগ্রহণ শেষ হয়ে আসছে। সে যখনই ফাইনাল স্ট্রাইক দিতে লাফ দেয়, রিও সহজেই তা আটকে দেয়, কারণ রিও এর আগে হেডলেস নাইটের কাছে প্রশিক্ষণ নিয়েছে, যার তুলনায় এই ডিমনের আক্রমণ কিছুই না। রিওর কাছে ফেয়ারি কিংয়ের তলোয়ার দেখে ডিমন আরও ক্ষেপে যায় এবং দ্রুত তাকে মেরে ফেলার চেষ্টা করে। রিও শান্তভাবে ডিফেন্স করে এবং সুযোগ বুঝে পাল্টা আক্রমণ করে। সে উচ্চচাপের পানির জেট ব্যবহার করে ডিমনের পাথরের দেয়াল কেটে তাকে আহত করে। ধোয়ার মধ্যে রিও অন্ধের মতো আক্রমণ চালাচ্ছিল। সে যখনই ফাইনাল কিল করার জন্য এগিয়ে যায়, ডিমন তাকে আটকাতে লাফ দেয়। মাঝ আকাশে সংঘর্ষের সময় রিও লক্ষ্য করে যে ডিমন নারীটির ক্ষতগুলো অদ্ভুত দ্রুত গতিতে সেরে উঠছে। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দেখা হবে গল্পের পরবর্তী পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।